জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম বর্ষিষ্ঠবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভা সংগ্রামী সভাপতি সহকর্মী হাসান রাফিন তুহিন, জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি জনাব হাবিবুল নবী খান সাহেব, সাধারণ নেতৃবৃন্দ, যারা মঞ্চে আছেন তারা যেমন নেতৃত্ব করেন, যারা শ্রোতা হিসেবে সামনে আছেন তারও কল্যাণ কোনো জায়গা না। জন্মদিনে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃষক দলকে জানাই শুভেচ্ছা। তাদের মধ্যে যারা অব্যাহত থাকবে তারা লক্ষ্য করবে, সকলের প্রচেষ্টা থাকবে, কোনো অসাধ্য কাজ বলে কোনো কিছু নাই, অসম্ভব বলে কোনো শব্দ থাকে না যদি ঐক্যবদ্ধভাবে চলার করতে। তবে একটা ছোট্ট কথাই বলব, কৃষক দল অনেক বড় করা যাবে, কিন্তু কৃষকদেরকে সংগঠিত করা বড় কঠিন। আমার কথা তা প্রতিটা বুঝতে চেষ্টা করবেন, কারণ আমরা এখানে যারা কৃষক দল নেতৃবৃন্দ দেখছি তারা কৃষকদের প্রতিনিধি হতে পারে না, কিন্তু কৃষির সাথে আপনাদের সম্পর্ক খুব কম, খুব কম। আমার হাত তুলে বেশি বলতে পারবেন না যে আপনি ঢাকায় থাকেন, এখানে থাকেন, এখন তো ছাদের বাগানো হয়, সবজি বাগানো হয়। আপনাদের কার বাড়িতে কয়টা বাগানের কয়টা মরিচ গাছ আছে, কয়টা কি চাষ করেন আমার বলতে কিন্তু দিতে নাই। আমি একটা কৃষি নির্ভরশীল পরিবারের সংখ্যা, এখনো আমাদের প্রকৃত আয় কৃষি থেকে, কিন্তু তারপরে আমি নিজেকে কৃষক দাবি করতে পারি না। কৃষির দুরবস্থা আসতেছে, মাল্টিন্যাশনাল কোম্পানি কর্পোরেট হাউসগুলি হাজার হাজার বিঘা জমি, হাজার হাজার তারা আধুনিক পদ্ধতি চাষাবাদ শুরু করছে। ক্রমান্বয়ে গোটা কৃষক যারা কৃষি কাজের শ্রম দিয়ে উৎপাদন করে তার একসঙ্গে দেখা হয়ে যায়। হয়তো উৎপাদন বাড়বে, কিন্তু এই কৃষকরা দেখা যাবে, এই কৃষকদের কর্মসংস্থানের পর আবার নতুন করে প্রস্তুত হবে। এবং যারা গ্রামে যান, বাড়িতে যান, দেখবেন যারা কৃষি উপর নির্ভরশীল করে যাচ্ছিল তারা এখন অন্য আয়ের ব্যবস্থা করে। এখন কৃষি শ্রমিকদের বড় অভাব, আর দৈনন্দিন যে রোজ দিতে হয় তাদেরকে বেশি দেওয়া বলছি না, তবে সার্বিক অর্থে কৃষি ফসল উৎপাদন যতটুকু ব্যয় হয় ততটুকু দামে বাজারে বিক্রি করা যায় না, এটা একটা লোকসান। তারপর কৃষকরা আটকে থাকে জমিতে, তারা যে শ্রমটা দেয়, তাদের পরিবারের মহিলা পুরুষ সবাই মিলে যে শ্রমটা দেয়, বছর শেষে বা 6 মাস পরে যতটুকু পায় সেটা, অর্থাৎ তাদের একটা কর্মসংস্থান, কিন্তু ওখান থেকে তাদের কোনো লাভজনক কিছু পায় না। আজকে শাকসবজির দাম, সবকিছুর দাম বেশি নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু যিনি উৎপাদন করেন তিনি কত পান, তিনি কতটুকু পান। আপনার যেখানে সবজি চাষ হয় সেখানে গিয়ে দেখেন কত দামে বিক্রি হয়, আর ঢাকায় যখন কিনেন তখন কত দাম। কারণ এগুলো এখন নৌকায় আসে না, ট্রাকে আসছে, প্রত্যেক জায়গায় ট্রাকের মধ্যে চালাবাজি হয়, ফলে তার যে পণ্য ঢাকায় আসে তার ব্যয় ভার হয়ে যাবে। স্বাভাবিক কারণে তখন আমাদের শহরের মানুষের কাছে 2 গুণ 3 গুণ 4 গুণ দামে বেশি কিনতে হয়, কিন্তু প্রকৃত কৃষি কিন্তু পাচ্ছে না। এই বিষয়গুলো কিন্তু ভাববার কিন্তু এটাকে ম্যানেজমেন্টের মধ্যে আনি
যারা উৎপাদনের সাথে সম্পৃক্ত তাদেরকে তাদের ন্যায্যটা আমরা করব, সেটা আমরা ভাবতে হবে। তো আমাদের জানি কৃষকদের মধ্যে এখন যারা নেতৃত্বে আছেন ম্যাক্সিমাম কৃষিবিদ, তারা এই জিনিসটাকে গবেষণার মধ্য দিয়ে একটা পর্যায়ে নিয়ে আসতে পারবে এবং ভবিষ্যতে যদি কখনো জনগণের পক্ষ থেকে বিএনপির খুব দায়িত্ব অর্পিত হয় তখন সেটা যেন কার্যকর করা যায়। এখন যে দাবিটা করবো অন্যের কাছে, সেই দাবিটা আমি মনে রাখি ভবিষ্যতে যেন আমি সেই কাজটা করতে পারি। এটা পরিকল্পিত, অপরিকল্পিত বেশ সরকারের দিয়ে লাভ হবে না। বায়োটি ফিক্স করতে হবে, আমার কোন কাজে আগে করতে হবে। সে কারণেই অনেকে বলেছেন কৃষি ঋণের কথা, আমি তাদের সাথে একমত। 91 সালে আমাদের নেত্রী রাষ্ট্রপতি বেগম খালেদা যে সরকার এসে তিনি 6,000 টাকা করে বোধ হয় কৃষি ঋণ মকুব করেছিলেন, তাতে অনেক টাকা যায়নি। আজকে যদি কৃষক সুদে আসলে 20,000 টাকা করে মকুব হয় তাতে রাষ্ট্রের তেমন কোনো ক্ষতি হয় না। সুতরাং আপনাদের দাবিটা যৌক্তিক, আপনাদের সাথে শুনলে আমি প্রধান উপদেষ্টাকে বলবো আপনি কাজটা করেন। আপনি যে বিভিন্ন হাজার হাজার কোটি টাকা ঋণ খেলে আপনি তাদের থেকে টাকা আদায় করতে পারেন না, তাদের কোমরে রশ্মি বাঁধতে পারেন না, তাদের জেলে যেতে পারেন না, কিন্তু একটা ক্ষুদ্র কৃষক 5,000 টাকার জন্য জেলে চান। এটা মিথ্যা কথা নয়, এটা অত্যন্ত সত্য কথা। সুতরাং আজকে আমরা 25 বিঘা জমি পর্যন্ত খাজনা মকুব শুনেছি, কিন্তু যাদের জমি আছে গিয়ে দেখেন আপনাকে বছরে 1% জায়গা মানুষগুলো আপনাকে খাজনা দিতে পারে এবং ইচ্ছে বেগ 25 বিঘা জমি খাজনা মাথার কথাটা একদম টোটালি বেগ। এবং আরেকটু শোনেন, যেহেতু আমার কৃষি জমি আছে নিজের, বছরে কৃষি উৎপাদনে যা আসে তাদের খাজনা পয়সা হয় না। 1% জায়গায় বছরে 22 টাকা দিতে হয় খাজনা। মানে হিসাব কর বছরে 1 বিঘা জমি কত খাজনা দিতে পারে। সুতরাং কৃষকদের যে দুরবস্থাটা বুঝতে হলে আপনার কৃষকদের আইনে গিয়ে গল্প শুনতে হবে, তাদের কথা শুনতে হবে। আমি কৃষকদেরকে সংগঠিত করার ক্ষেত্রে একটি কথা বলবো, আপনারা টিম করে বলুন, প্রকৃত কৃষকদের নিয়ে সমাবেশ করা, কৃষকদেরকে ঐক্যবদ্ধ করা। এ যাবৎ করে এখনো কৃষকদেরকে নামানো যায় না, তারা এখনো ভাগ্যের উপর নির্ভরশীল, তারা এখনো বিশ্বাস করতে পারে না তারা কিছু করতে পারে। তাদেরকে যদি সংগঠিত করেন একটু বিরাট শক্তি, একদিকে শ্রমশক্তি, কৃষকও এক ধরনের শ্রমিকই, কৃষি শ্রম। সেজন্য অনেকে বলছেন হাবিবুর নসর টাক ঝল মিষ্টির মধ্যে দিয়ে অনেক কথা বলেছে, মানে বলে আপনার কথাটা বুঝছেন আমি জানি না। সুতরাং আমরা ঘুমাতে পারি, এটা শান্তি। আমাদের কিন্তু আদালতে যেতে হবে, শুধু যারা উপদেষ্টা আছেন তাদের আদালতে যেতে হয় না, কিন্তু আমাদের যেতে হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে যার বিরুদ্ধে হত্যা মামলা তিনি এখন উপদেষ্টা, তিনি কি আদালতে গেছেন? তখন জামিন আনতে গেছেন? যান নাই। তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনে যার বিরুদ্ধে হত্যা মামলা তিনি উপদেষ্টা, কি করে হয়? আমি যদি প্রশ্ন করি সেটা কি খুব অন্যায় হবে? নিশ্চয় অন্যায় হবে না। আমরা 17 বছর লড়াই করেছি, আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি। হাবিবুর সাহেব বলেছেন আমরা গায়ে জানাজা করেছি, আমরা জানাজা করেছি, কিন্তু আমরা কত ভাইয়ের জানাজা করতে পারি না, তাও তো সস্তা। কেন ওরা মরে আছে না বেঁচে আছে তো তা জানি না, ওদের ঠিকানা জানি না, ওদের খবর কি আর করতে পারি না। তার কি কোনো সুরা হচ্ছে? হয় নাই। আমাদের 16 বছরের আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি স্বীকার করে? করে না। তারা স্বীকার করে জুলাই মাঝামাঝি থেকে 5ই আগস্ট অর্থাৎ সকল আজকে কৃতিত্ব কৃতিত্ব যাই আছে সবকিছু 5ই আগস্টের, অর্থাৎ ছাত্রদের। কিন্তু এই যে 16 বছর আমাদের জীবন মরণ, কেউ বলে না আমার মাথা ফাটাতে কি হচ্ছে, তাদের কি আসে? কিচ্ছু আসে যায় না। এবং
এই বৈষম্য বিরোধী আন্দোলনের আড়ালে সমাজের মধ্যে সংগ্রামে আন্দোলনের মধ্যে আরেকটা বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, আরেকটা বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। লক্ষ লক্ষ লোক বৈষম্য বিরোধী, লক্ষ লক্ষ ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে নামছে, এবং যারা নামছে রাজপথে জনতা, সেই জনতা কোন জনতা? সেই অভিভাবক কারা? আমরাই তো সেই জনতা। এতো আম জনতা না, আমরাই তো সংগঠিত করেছি। সেদিনকার দেখেন ঢাকা শহরে কত ছাত্র আর কত জনতা। জনতা হবে 10টি, ছাত্র হবে 10 একবার। এই জনতাই কিন্তু এই আন্দোলন সফল করেছে। সুতরাং আমার দীর্ঘ 63 বছরের রাজনৈতিক 62 সাল থেকে সক্রিয়ভাবে বিরামহীনভাবে রাজনৈতিক অঙ্গনে আছি। কিছু করেছি, কথা বলছি না, আছি, দেখছি। এবং আমার একটা অভিজ্ঞতায় আলোকে বলে যে কোটি জনতা আন্দোলনের ফসল কিছু লোকে ভোগ করে, তার নাম স্বাধীনতা, তার নাম গণতন্ত্র। আজকে কি সেখান থেকে আমরা পিছনে নাই? পিছনে নাই। আপনি ভারতের দিকে তাকান কেন? কোনো ব্যাপার নাই। আপনার দেশের মধ্যে তো কত দালাল আছে, আপনার দেশের মধ্যে তো পরস্পর আছে। এই যে আজকে আমাদের যে আন্দোলন, আমাদের যে সংগ্রাম, সেটা কেন কমিয়েছে নেয়? কিছু সিভিল সোসাইটির লোক আছে জ্ঞান পাপি, তাদের টকশোতে কথাবার্তা শুনে। শুধু একটা সরকার গঠন করার জন্য না, তার মানে কিসের জন্য? কি অবদান আপনাদের? কি করেছেন আপনারা? বিদেশি টাকা এনজিও করেন আর নানা কথা বলতে পারেন, তারপর আপনাদেরকে সম্মান করি। সব জ্ঞানী গুলি যুক্তি ভাঙ্গা কিন্তু আজকাল বলতে সরকার, তাদের জ্ঞানের অভাব নাই, কিন্তু অভিজ্ঞতার বড় অভাব রাষ্ট্র করছে। এবং তারা আপনারা থাকতে হবে না জানে কিছু কিছু সিদ্ধান্ত নেন, তারপরে আবার সিদ্ধান্ত পাবেন। আপনি অটোরিক্সা বন্ধ করলেন কেন? আবার বন্ধই যখন করলেন চালু করলেন কেন? যদি আপনি একটি সিদ্ধান্ত একবার পরিবর্তন করেন, তাহলে তো আরেকটা সিদ্ধান্ত আপনি আর নিতে পারবেন না, কোনো সুযোগ নাই। তো সে কারণে আজকে গণতন্ত্রের পথ অনেক দূর। আমার মাঝে মাঝে মনে হয় ভুল হলে ক্ষমা করবে, তবে এখন ক্ষমা করার দরকার নাই, অপেক্ষা করেন। আমার ভবিষ্যৎবাণী খুব একটা ভুল হওয়ার কথা না। আমার মনে হচ্ছে এই সিভিল সোসাইটির কিছু লোক, যারা 6 সালে 7 সালে কিছু মিডিয়া বিভিন্ন অপপ্রচার করার মধ্যে দিয়ে 111 নামক একটি কি অবস্থানে আনলো, যেখান থেকে রাজনীতিবিদ, যেখানে পেশাদার, যেখানে ব্যবসায়ী, সব জায়গায় হাজার হাজার গল্প শুনলাম। লক্ষ কোটি টাকা পাওয়া গেছে, হরিণ ফরিণের কোনো অভাব নাই। কিন্তু সেই 111-এর জন্য লক্ষ লক্ষ কোটি টাকা যে উদ্ধার হলো, সেই টাকাকে বাংলাদেশ ব্যাংকে জমা করেছে পরে নাই। হাজার হাজার লোক গেল, টাকা পয়সা করে কোথায় গেল? সীমান্ত অতিক্রম করলো, টাকা করে কার কাছে রেখে গেল? আমি যদি আজকে জানতে চাই, কার কাছে জানতে চাই, কে উত্তর দেবে? হারুনের মতো একটা নরঘাতক পিশাচ কি করে আমেরিকায় যায়? পায়ে হেঁটে গেছে, নদী সাঁতরে গেছে, ওই ভূমধ্য সাগরে যেভাবে গ্যাস চলে গেছে, তাহলে তাকে পার করতে শুনেছি অনেক গল্প। উত্তরে তার বাড়ি আছে, গুলশানের বাড়ির মধ্যে অনেক টাকা আছে, টাকাগুলো কোথায়? আজকে যারা নানাভাবে আছে, সেই টাকা কি উদ্ধার হয়? কেন হয় না? তাহলে তারা কেন বিদেশে গেল? আমরা কেন তাদেরকে পালাইতে দিলাম? আচ্ছা ঠিক আছে, হাসিনা জানার বয়ে যেতেছে, দিচ্ছে দিচ্ছে, ভালো কথা। হ্যাঁ, আমরা মনে করি উৎপাদ যায় না, একটা উৎপাদ আরো যোগ হচ্ছে। সুতরাং এই যে হাজার হাজার লোক আওয়ামী লীগের চলে গেল, তাদের টাকা পয়সা কারো বাড়িতে নাই, কোনো ব্যাংকে নাই। কার টাকা সিজ হচ্ছে, কার টাকা পাওয়া গেছে, কার টাকা জমা করছে, পরে নাই। তো সুতরাং প্রত্যেকটা পরিবর্তনের মধ্যেই যারা রক্ত দেয়, ঘাম দেয়, সব দেয়, কিন্তু হঠাৎ করে ওই সাইবেরিয়ান পাখি, আমার শহরের মতো ওই সাইবেরিয়ান পাখিদের আগমন ঘটে, তারা সব নাতের মুখে হাতে না।
বিরাজনীতিকরণের প্রক্রিয়া এখনো চলমান বলেই আমি মনে করি। বিরাজনীতিকরণের প্রক্রিয়া এখনো চলমান মনে করি। কি কারণে এখনো আমাকে হাইকোর্টে থেকে বারান্দায় দাঁড়ায় থাকতে হয়? কেন আমাকে হাজিরা দিতে হয়? কি আমি অপরাধ করছি গণতন্ত্রের জন্য? এই আন্দোলন সংগ্রাম কেন করছি? তার ফসলকে আজকাল সরকার। তাদের কথা কি বুঝেন? তারা নির্বাচন দিবেন। তাদের কথা কি বুঝেন? তারা নির্বাচন দিবেন না। তাদের কথা কি বুঝেন? সংস্কারের কথা বলে সেই সংস্কার তো আমি শুনেছি ১/১১-তে। সেই সংস্কার তো সব কুসংস্কারে পরিণত হলো। সেই সংস্কারে যারা অর্থ ব্যয় করলো তারাই তো আবার সমাজে প্রতিষ্ঠিত হলো। যে সুতরাং আজকে আমরা কিসের সংস্কারের জন্য অপেক্ষা করছি? সেই সংস্কারটা কি? সেই সংস্কারটা কি গণতন্ত্রবিহীন রাষ্ট্র চলবে? সেই সংস্কারটা কি ওই সুশীল সমাজের এনজিওর লোকরা এই দেশে পাতুরি করবে আর রাজনীতিবিদরা চীনাবাদামদের কথা বলতে হাঁটবে ঢোকার মতো, তাই না? সেই জন্য বলছি পথটা যত সহজ দেখেন, পথটা তত সহজ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একজনে বলছিল যে গুরু তুমি একটু সহজ করে লিখতে পারো না? তখন তিনি একটা কবিতা লিখতেন, সহজ করে লিখতে বলে আমাকে সহজ কথা যায় না লেখার সহজ। সুতরাং আপনারা যত সহজে পাড়ি দিতে চান তত সহজে পাড়ি দিতে পারবেন না, মূল লক্ষ্য অর্জন করতে পারবেন না। আমাদেরকে 17 বছর আন্দোলনের মূল টার্গেট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এবং জনগণের ভোটাধিকার। এই ভোটাধিকারের মধ্যে দিয়ে জনগণ মালিক, দেশের মালিক জনগণ, আমরা কেউ না। The people should decide who is the family the next. সেদিকে কোনো কথা না। সারা জীবন আমরা আন্দোলন করলাম কিসের জন্য? একটা 4টা নির্বাচন ক্ষেত্র হচ্ছে না, সেই জন্য তো আমরা ভোটাধিকার চাইলাম এবং সুষ্ঠু নির্বাচন চাচ্ছি। এখনো বলছেন হ্যাঁ আরো সংস্কার করি, আরো কিছু করি। এই করার মধ্য দিয়ে, সংস্কারের মধ্য দিয়ে যে কালক্ষেপণ, সেখান থেকে তো বিদেশে দেশে শেখ হাসিনা নানা জল্পনা কল্পনার মতো করতেছে। জনগণ যখন ক্ষমতা আছে, তাদের বাহিনী একটা গঠিত ছিল ভারতে 4,500 আওয়ামী, তারা বর্ডারে আক্রমণ করত। আবার দেখেন আগরতলা একই আক্রমণ হয়েছে বর্ডারে। তারা কারা? এই দিকে তারা পালিয়ে গেছে, ঠিক আছে? আর ভারত আমাদের পানিতেও মারতে পারবে না, পেঁয়াজেও মারতে পারবে না, ওরা মরবে। এই যে ভিসা বন্ধ করছে, আমি সাধুবাদ জানাই। যদিও একটা স্বাধীন দেশে মানুষের ভিসা বন্ধ করা মানুষ মনে লাগে, সুতরাং আমাদের মানুষ মনে করে বাদ দেন, অনন্তকালের জন্য ভারত ভিসা বন্ধ রাখবে। দেখেন ভারতের অর্থনীতি কি হয়। মাত্র পশ্চিমবঙ্গের রিসিভ নামছে, এরপরে কেরালায় নামবে, তারপরে ইয়েতে নামবে, বেঙ্গালুরু নাকি কত জায়গা আছে। ডাক্তাররা রুগী পাবেন না, হকারি করতে হবে, ফুটপাতে হকারি করতে হবে, ওদের হসপিটাল সব বন্ধ হবে। কলকাতার হসপিটাল বন্ধ হচ্ছে এবং সকল হোটেল খালি হচ্ছে। আমার লক্ষ কোটি টাকা প্রতি বছরে সাশ্রয়। আমি একটি 6 বছর আগে একটি জার্নাল করছিলাম ভারতে। সে জার্নালের মধ্যে লেখা আছে 64% রেভিনিউ মেডিকেল খাত থেকে ভারত পায়, তার কন্ট্রিবিউশন বাংলাদেশ। 18 লক্ষ থেকে মেডিকেল খাতে রাজস্ব পায় 64% প্রথম বাংলাদেশ, আর 36% পায় 140 দেশের লোক থেকে। তাহলে বুঝেন কি অবস্থা। সুতরাং 7 লক্ষ মতান্তরে 8 লক্ষ অবৈধভাবে ভারতীয়রা এখানে কাজ করতেছে, চাকরি করতেছে। তারা ভুলটিতে নানাভাবে ডলার পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, বেতন পাচ্ছে, তাদের যোগ্যতা নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা পরশুদিন বলছেন আপনি কার্যকর করেন এই 7 লক্ষ ভারতের ফেরত পাঠান। ওরা অবৈধভাবে আছে। ভারতের কেন, যে কোনো দেশের লোক যদি অবৈধভাবে থাকে দিনের পর দিন, তাদেরকে বাংলাদেশ থেকে তারা টাকা চলে যায়। তাহলে বুঝবেন যে কত ধানে কত চাল, কত ধানে কত চাল। আমার হাসিনের মধ্যে বুঝতে হয়। তা পেঁয়াজের দাম বেশি না খাইলাম, আচ্ছা ঠিক আছে আপনার পেঁয়াজ বন্ধ না খাইলাম, কিন্তু আপনারা কি খান সেটা আমরা দেখব। সেটা দেখবো কচুরি পানাও জুটবে না। সুতরাং
আমি মনে করি ভারত নিজের পায়ে নিজে কুড়াল মারছে, মারতে দিন, মারতে দিন। আপনারাও এইখানকার ডাক্তারদের উপর নির্ভরতা নেন, এখানে চিকিৎসাটা করেন। আমরা তো বিলাসী লোক, আমরা শুধু চিকিৎসার জন্য যাই না, চিকিৎসা করি, আবার আসার সময় এই কাপড় চোপড় এটা সেটাও আনি না। এটাকে অস্বীকার করতে পারবো? তাইলে আজকে যদি বাংলাদেশের মার্কেটে ইন্ডিয়ান কাপড় না আসে, ওদের সকল কাপড়ের ফলন হয়ে যাবে। নাহলে আমরা একটু কম দামের কাপড় পরবো, নাহলে আমরা বাবুঘাটের কাপড় পরবো, নাহলে আমরা পাবনার কাপড় পরবো। আমি আমার দেশের কাপড় পরবো, আমাকে বৈদেশিক মুদ্রাটা সাশ্রয় হবে এবং চোরা কারবারি বন্ধ হবে গোল্ড। কারণ যত গোল্ড বাংলাদেশে আছে তার সিংহভাগ গোল্ড যায় ভারতে, ওই গোল্ড টাকা হিসাবে। সে কারণে বলছি যে আমার মনে হয় আমরা যা ভাবছি তা না। আমাদের আন্দোলন চলমান, আন্দোলন যে কোনো সময় গতিশীল হবে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান নানাভাবে ব্যস্ত, ডেলি মিটিং করেন, বুঝতে হবে, সজাগ সচেতন থাকতে হবে। আক্রমণ আসলে পাল্টা আক্রমণ করতে হবে। আমার অধিকার আমার রাজপথ থেকে ছিনিয়ে নিতে হবে। আমার আন্দোলনের ফসল ইতিমধ্যেই চিন্তাই করে ফেলেছে যে আমরা কিছুই করি না, তাহলে আমাদের রক্ত কেন গেল? আমাদের উপর এত মামলা মোকদ্দমা কেন গেল? সেই কারণে বলছি যে আজকে লক্ষ লক্ষ ছাত্র যদি করছে, 5-7 জনের নাম ছাড়া তার কিছু পাই না। তারা এত ব্যস্ত কেন? কেন এত ব্যস্ত? এত বুঝি না, আমার বুঝতে একটু কষ্ট হয়। সে কারণে বলছি, আমার মনে হয় সর্ষের মধ্যে ভূত আছে। সুতরাং ভূত তাড়াতে হলে সর্ষেটাকে আগে ধরতে হবে। আর হাসিনা এটা নিয়ে ভাবনার কিছু নেই। যত বিলম্ব হবে এই নির্বাচন, তত ষড়যন্ত্র বেশি হবে। এক সময় ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবে না, মঈন আহমেদের মতো পালাতে হবে। আর দেশে ফিরে নাই, দুঃখ পাবো, কষ্ট পাবো, আমাদের যদি অন্তর্বর্তী সরকারের নির্দিষ্ট বর্ণিত হয়, কষ্ট পাবো তাদের যদি সমালোচনা করতে হয়, তারা যদি ব্যর্থ হয়, তাহলে সবচেয়ে বেশি কষ্ট পাবে জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তি। কিন্তু তারা যদি সফল হতে চায়, জাতীয়তাবাদী কি দেশপ্রেমিক শক্তি কে প্রতিনিধি? খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি যদি এই সরকারের সাথে থাকে এবং সহযোগিতা সরকার নেয়, এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। কিন্তু দেখবেন প্রথম দিনই যেই দলটা নিষিদ্ধ করছেন, সেই দলের নাম্বারে বলে 5 বার, একবার বলে নির্বাচন। এগুলো একটু খেয়াল করবেন, এগুলো একটু খেয়াল করবেন। এরা এখন আমাদেরকে 3 নম্বর 4 নম্বরে ফালাতে চায়। বিএনপি জিয়াউর রহমানের দল, বিএনপি খালেদা জিয়ার লালিত দল, বিএনপি তারেক রহমান দ্বারা এখন চালিত দল। বিএনপিকে বিজ্ঞাঙ্গুল দেখিয়ে কেউ থাকতে পারবে না। অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়, আন্দোলন সংগ্রাম কিভাবে করতে হয়, সেটা কালো তাদের ট্যাপাইছে, আওয়ামী ট্যাপাইছে, ঠিক না? সুতরাং আমার মনে হয় সংগঠিত হই, সহজ পথে চলে। বিনা আন্দোলনে কিন্তু জিয়াউর রহমান নির্বাচন দিয়েছেন, ক্ষমতায় এসে নির্বাচন তো হওয়া যায়। জিয়াউর রহমান সকল রাজনৈতিক দলকে নির্বাচনে আনছেন, জিয়াউর রহমান সকল নিষিদ্ধ দলকে রাজনীতি করার সুযোগ দিচ্ছেন, শতফুল ফুটতে দেন, শতফুল ফুটতে দেন। সুতরাং গণতন্ত্র একতরফা হবে না। আর জ্ঞানীগুণী লোকদেরকে শ্রদ্ধা করি, কিন্তু জ্ঞানীগুণী লোকদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয় নাই, আর কোনো আন্দোলনে সফল হয় নাই। ওই কৃষক, ওই শ্রমিক, ওই মূর্খ, ওই টোকাই, ওই নৌসেনাই রক্ত দিয়েছে, তাই না? সুতরাং রক্ত যুবকরাই দেয়, রক্ত দিয়ে যুবকরাই পরিবর্তন করে। আর এই যুবক মানে কয়েকজন না,
এই যুবক মানে কোটি কোটি যুবক সারা দেশে জাতীয়তাবাদী পতাকার দলে আজকে আছে। কৃষক দল বলে সব দল মিলেই কিন্তু আমরা আছি। সুতরাং আমাদের ভয় পাওয়ার কিছু নাই। আমার কথা বলার কথাটা এইটুকু, সতর্ক থাকে, সতর্ক। বিয়ে গাড়িতে যাবেন, পাঞ্জাবের দোকানে টাকা থাকলে দেখবেন গাড়িতে ওটার সময় টাকা নাই, ওখানেও চলবে। যে রহমানের মাথায় যান ঢাকা যাকে মনে যখন বাইরন গভর্নমেন্ট নাই, ওখানেও চোর আছে। সুতরাং এই আন্দোলনের ফসল চুরি করার চোরের অভাব নাই, হয়তো আমি আর বাড়াবো না, কথা শেষ করবো। হ্যাঁ, আমি সেদিন বলছিলাম ঈশ্বরের কাছে আমি একটা চাই, হাসিনার পতনের আগে যেন আমাকে চিন্তায় রাজত্ব হয়। আমি আপনাদের সামনে আমার ঈশ্বরের কাছে একটাই চাই, বাংলাদেশের মানুষ হাসতে হাসতে ভোট কেন্দ্রে ভোট দিলে যা যা ভোট শেষে দেবে, যাই খুশি তাকে দেবে, এই দৃশ্যটা দেখেই যেন ঈশ্বর আমাকে চিন্তায় কৃষকের জন্মদিন আবার প্রতি বছর হবে, আরো নতুন আরো সুন্দর হবে, আরো বিক্ষোভ করবে, তাদের মধ্যে থেকে